ছিলেন। দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় করা দেওয়ার জন্য একটু বলি, তিনি স্ট্যাটাসটা শুরু করেছিলেন এই বলে, তিনি তার ইংরেজিতে দেয় স্ট্যাটাস, আপনার হয়তো মনে থাকবে, দি ম্যান ইন দ্য মিডল ইজ মাহফুজ আব্দুল্লাহ, ইউ ক্যান সে হি ওয়াজ দি ব্রেইনস বিহাইন্ড দ্য স্টুডেন্ট রেভলিউশন। তো ব্রেইন বা ডক্টর ইউনুস এই জাতিসংঘে এসে আপনাকে যেভাবে পরিচয় করে দিয়ে থাকুক না কেন, সেটা একটা মানে উনি একটা শব্দ বলেছিলেন মাস্টার মাইন্ড। আপনার কাছে কেমন লাগে যে এই যে পুরো ব্যাপারটা ঘটে গেল খুব তাড়াতাড়ি, আপনাকে ধারণা করা হচ্ছে যে ইউ আর দি ব্রেইন বা ইউ আর দি মাস্টার মাইন্ড, ইউ আর দি ওয়ান, এটা কেমন লাগে আপনার কাছে বা কেমন লাগতেছে? আপনি এটা এনজয় করতেছেন, ভালো লাগতেছে, মজা লাগতেছে? না, আমার আমার আসলে মজা লাগতেছে। বেসিক্যালি হচ্ছে যে মাস্টার মাইন্ড শব্দটা যে দুজনের নাম উল্লেখ করছেন ওনাদের কেউ ইউজ করে নাই। যেটা আমাদের শফিক ভাই ইউজ করছেন সেটা হচ্ছে চিফ স্ট্র্যাটেজিস্ট, আর ব্রেইন স্যার ইউজ করছেন ব্রেইন। সো মাস্টার মাইন্ডটা হচ্ছে বেসিক্যালি মিডিয়ার সিস্টেম, মিডিয়া তৈরি করে এবং ফর হাইপ এন্ড পিয়ার। সো এবং এটা মূলত এখন একটা বাজওয়ার্ড এবং নেগেটিভ বাজওয়ার্ড হিসেবে চলে আসছে বাংলাদেশে। আই স ইট পজিটিভলি, কারণ হচ্ছে আমি চাই যে বাংলাদেশের যে কোনো আইডিয়াকে ক্রিটিক করার যে সাবলীল সুযোগ তৈরি হয়েছে, এটা আমার ক্ষেত্রে পজিটিভ, কোনো সমস্যা নেই। মানুষ প্রশংসা করবে এবং মানুষ যে সমালোচনা করছে এবং এই যে একটা মিথ ভেঙে দিছে মাস্টার মাইন্ড, এটা ভালো লাগছে। না জনাব আলম, আমি কিন্তু এটাকে দেখছি যে এইটা আপনি যতটা নেগেটিভ ভাবে এটা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এটা একটু পজিটিভলিও আমরা এটা দেখতে পারি। বিশেষ করে আপনার যেসব সাক্ষাৎকার বা যেসব কথা পরে মানুষের এখানে আসছে, সেখানে অনেকগুলি চিন্তার এবং চেতনার বা বুদ্ধিরে টোকা দেওয়ার অনেকগুলি জায়গা আছে। আমরা সেগুলি নিয়ে আজকে কিছুটা গল্প, কিছুটা আলাপ, কিছুটা প্রশ্ন করতে চাইবো। তো আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মাস্টার মাইন্ড হন, ব্রেন হন, আসল লোকটি হন বা আসল লোকটির মধ্যে কোর একটা মানুষ হন, তার চেয়ে বেশি আমার কাছে কৌতূহল হচ্ছে যে আপনারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ভাবনা কেন করলেন? মানে আপনারাই তো আসলে সেই সময় প্রধান হতে পারতেন, হওয়ার জায়গাতেও ছিলেন, সবাই চাচ্ছিল যে একটা তরুণদের একটা জায়গা আসুক। আমি যদি এটাকে বলি যে অন্তর্বর্তী সরকারে আপনারা 2-3 জন তরুণ, বাকিরা সবাই 80+ বা তার কাছাকাছি, এটা কেন মানে হলো, বা এটা কেন আপনারা এরকম ভাবে চিন্তা করলেন? কেন আপনারাই আসলে সিংহাসনে বসলেন না, সেটা যদি, বা মূল সিংহাসনে আপনারা বসেন নাই, সেটা যদি আমাদের একটু বলেন। জি বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এটা বুঝতে হবে যে 15 বছর দীর্ঘ ফ্যাসিস্ট একটা শাসন ছিল, এবং এই শাসনের পূর্ববর্তী আরো যে বছরগুলো আছে বাংলাদেশে, ওখানেও যে সংবিধানের ভিত্তিতে 72 সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছিল, ওখানে আসলে বেসিক্যালি ক্ষমতা যে কাঠামো আছে, ওই কাঠামো যথেষ্ট প্রশ্নবিদ্ধ, প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ক্ষমতা। সবকিছু মিলে এটা একটা দিক যে সাংবিধানিক ভাবে। আর একটা দিক হচ্ছে যে আপনার যেই আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি, অথবা আমরা যেই জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে যেভাবে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছি, এটা তো আসলে একটা দলকে কেন্দ্র করে হয় না, বা একটা দল এটা পরিচালনা করে না। ফলত জনগণের ভিতরে অনেক ধরনের মানে কি বলা যায় অ্যাসপিরেশন ছিল, বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ ছিল। ফলত এখানে আমরা ছাত্ররা না গিয়ে বরং আমরা এমন একজন মানুষকে প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে ভেবেছি, যিনি আসলে বাংলাদেশের সব ধরনের সব স্পেকট্রামের মানুষকে ধারণ করতে পারে। আর উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে, গড় বয়স 55 থেকে 75 ধরতে পারে, তো ওইখানে বেসিক্যালি এটা অভিজ্ঞতার আমি মনে করি এটা একটা দরকার আছে। আমরা যদি তরুণরা যেতাম, আমরা তরুণরা মূলত গভর্নমেন্টে বসে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা শিখতেছি, আমাদের লার্নিংটা হচ্ছে স্টেটসম্যানশিপটা শেখা, যে রাষ্ট্র পরিচালনা, নট অনলি মন্ত্রিত্ব। আমি মনে করি আমার নাহিদ এবং আসিফ এটা আমার সাথে একমত পোষণ করবেন যে এটা মূলত স্টেটসম্যানশিপটা শেখা। ইট ইজ নট অ্যাবাউট মন্ত্রিত্ব করা, ইট ইজ নট অ্যাবাউট পাওয়ার হোল্ড করা, বরং এটা হচ্ছে যে স্টেটসম্যানশিপটা শেখা, আর বাংলাদেশ রাষ্ট্রকে আসলে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা শেখার জন্য আমাদের এটা একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা নিচ্ছি। বাকি অন্যদের অভিজ্ঞতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ রাষ্ট্রকে দেশে এবং বিদেশে প্রতিনিধিত্বশীল চরিত্রের কারণে আমরা মূলত ওনাকেই আমরা অ্যাপ্রোচ করেছি, এবং উনি সদয়
সম্মতি দিয়েছেন এবং উনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমরা ওনার থেকেও শিখতেছি এবং এই শেখাটা আমরা মনে করি আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প, আমাদের যে ভিশন আছে বাংলাদেশ রাষ্ট্রকে, এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা নাহিদ এবং আসিফ বা অন্য যারা অনেকেও বিভিন্ন উপায়ে হয়তো রাষ্ট্রকে আরো গভীর ভাবে দেখার সুযোগ পাচ্ছেন, নিবিড় ভাবে বোঝার চেষ্টা করতেছেন যে রাষ্ট্র আসলে কলা কৌশলটা কেমন। আই থিঙ্ক এটা আমাদের কাজে লাগবে সামনের দিনগুলোতে। আমরা তরুণরা যে আন্দোলন করেছি, এই অ্যাসপিরেশন গুলোকে পরবর্তীতে রাষ্ট্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে, রাষ্ট্রনীতিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো লাগবে। আমরা এখন শিখছি, অভিজ্ঞতা অর্জন আপনি বলছেন আপনি শিখছেন, তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ আসলে কি, মানে আপনি কি আসলে প্রধান উপদেষ্টাকে পরিচালনা করছেন, আপনার জায়গাগুলি থেকে বলছেন, আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্ধিৎসু মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কিরকম, মানে আপনি আসলে দায়িত্বটা কিভাবে ভাগ করেছেন? মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাজটা আমরা বুঝতে পারি, তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে, আপনি তো আসলে সবকিছু নিয়েই কাজ করছেন, সেটা আসলে কেমন? মানে আপনি, আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স, আমি বুঝতেই চাইতেছি, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনুসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনুস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। না, এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনুস যেই ধরনের মানুষ, আমি বিশেষ করে বিল ক্লিন্টনের প্রোগ্রামে গিয়ে দেখেছি, স্যার যেভাবে হচ্ছে তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন, ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতাও আমি সঞ্চার করতে পারিনি, ফলে তো ওই প্রশ্ন আসে না। বরং আমার রোলটা, আমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পলিটিক্স, পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স। ফলে তো প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন, একজন মিলিটারি দিকটা দেখেন, আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুৎফে সিদ্দিকী, আব্দুল হাফিজ যদি বলতে বলি, উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন। আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি, পলিসি সাজেশনস গুলা দেখি, আর ইউথ এনগেজমেন্ট, ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারতেছি, কারণ হচ্ছে এখন আমাদের বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। ফলত পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন, আগে যে সিভিল সোসাইটি অ্যান্ড ডায়াসপোরার সাথে পার্সোনাল কমিউনিকেশনের কারণ ওই পলিসি সাজেশন গুলো নিচ্ছি, হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলোতে চেষ্টা করতেছে ওগুলোকে পুশ করার জন্য, ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য। আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারি না, বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি ফলত আমার রোলটা খুবই ডিফাইন্ড। মানে আমি আসলে সবকিছু চালাই না, স্যারকে তো চালানোর প্রশ্ন আসে না, বলে আমি এই অ্যাসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট, এই যে দুর্গাপূজার বিষয়টা, এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে। আমি এছাড়া অন্য অনেক যেগুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল, ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে। এই দায়িত্বটা আমি পালন করতেছি, বাকি পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হবো আর কি। দুর্গাপূজার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হলো? মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায়, চায় যে বাংলাদেশে আর কোনো এরকম হিন্দু না থাকুক? ব্যাপারটা কি অত দূর গেছে, না কোন জায়গায় আপনি একটু তাত্ত্বিক ভাবে বা এখন ব্যবহারিক ভাবেও আপনি ব্যাপারটাকে আসলে কোথায় দেখেন? মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে? বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরের দেশগুলোতে চড়ানো হচ্ছে, বিশেষ করে ভারতের মিডিয়ায় অথবা বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটিতে ভারতের লোকেরা, বিজেপি বা অন্যান্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন, আমি মনে করি না বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম। ইন্টারনাল পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারাই আমার কাছে রিপোর্ট গুলো দিয়েছেন, তো ওই রিপোর্ট গুলো যদি আমি অ্যানালাইসিস করি, ওখানে যে ধরনের ভ্যান্ডালাইজেশন এবং যে ধরনের অ্যাটাক, বিশেষ করে 2 জন হত্যার কথা আমরা শুনতে পারতেছি, তো এই অ্যাটাক গুলো আমি কোনো তুলনা করতেছি, বাট গত 15 বছরের তুলনায় একটা এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর এবং যেখানে হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্টটা জড়িত, কারণ হিন্দু জনগোষ্ঠীর একটা বড় অংশ বিভিন্ন কারণে, বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক বিভিন্ন বাস্তবতার কারণে আওয়ামী লীগের সাথে হ্যাং ছিল ফর ভেরিয়াস রিজন, এটা হয়তো আমরা এক বৈঠকে এটা বিস্তারিত বলতে পারবো না, and we are not blaming them for that, but this was the situation, যে ওনারা এনগেজ ছিলেন আওয়ামী লীগের পলিটিক্সের সাথে এবং ওনারা স্বস্তি বোধ করে
এখন এই যে স্বস্তি বোধ করাটা, এটা আমি মনে করি যে বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যথেষ্ট ক্ষতিকর নজির। কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারেনি, অথবা তারা কেন স্বস্তি বোধ করেন, এটা তো হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য। ফলত ওই তুলনায়, ওই পলিটিক্যাল ব্যান্ডেডটা ওই তুলনায়, কিন্তু আমার জানা মতে আমি যতটুকু ট্যাক্স ওনাদের কাছ থেকে পাইছি, নট ফ্রম গভর্নমেন্ট সাইড, নট ফ্রম আদার লাইক বিএনপি ও জামাত সাইড, বড় আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে, ওইটা আমার কাছে মনে হয়েছে অতটা বিস্তৃত হইতে পারে না, বিকজ অফ বাংলাদেশ পিপলস কনসাসনেস অ্যাবাউট কমিউনাল হারমোনি অ্যান্ড আদার থিংস রিলেটেড টু বাংলাদেশ স্টেট সভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। সো আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সাবধান এবং সচেতন যে এই ভূখণ্ডগত যে পরিস্থিতি আছে চারপাশে ঘেরা ইন্ডিয়ার, এই সময়টাতে, এই সুযোগে যে বাংলাদেশ রাষ্ট্রকে বিলিফাই করার মতো যে পরিস্থিতি আছে, এই ক্ষেত্রে বাঙালি মুসলমান বলেন এবং অন্যান্য কমিউনিটি, বাঙালি মুসলমানের সেকুলার অন্যান্য ধর্মীয় অংশ সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল যে আমরা কোনোভাবে এই জিনিসটা হইতে দিব না, যে রাষ্ট্রের চরিত্রটা অথবা রাষ্ট্রের চেহারা এরকম দেখা যাক যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছে। এই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি। বাংলাদেশে এই প্রশ্নই আসে না যে বাংলাদেশের মানুষ, বরং বাংলাদেশের মানুষ খুব, মানুষ শুধু নয়, নাগরিকরা নয়, বরং আলেম ওলামা থেকে শুরু করে আপনারা দেখছেন একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত everyone was united, every circle, every groups, every community was united. জনাব আলম, আপনি যে এই জায়গাটাতে বললেন, এই জায়গাটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে নাই। আপনি যদিও এখনো সরকারে আছেন, কিন্তু আপনি সরকারের বাইরে থেকে, আপনি একজন, মানে আমরা আপনাকে গবেষক, তার থেকে এই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন? উন্নতি অবনতি একই রকম, সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সরকার আসার পরে? ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন 42-43 দিন, সরকার দায়িত্ব নিয়েছে 2 মাসের একটু বেশি, তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন? আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই, যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না, যেমনই ভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না। এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে, সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল। এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে, এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, তারা মনে করি যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি, আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষে এগুলো থামাই রাখা উচিত। সো আমি হয়তো খুব বেশি কিছু বলবো না, বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত 150-200 বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি। কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে, এবং ওইটার প্রতি যে ক্ষুব্ধতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুব্ধতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল, সেটা ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে এটা ট্রান্সলেশন করছে। পাকিস্তান আমলে হয়েছে, পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে, ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী লীগ দাঙ্গা বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। তো ফলত এই যে জিনিসগুলো আছে, এটা তো এমন একটা বুনট যেটা হচ্ছে যে আপনার হিস্টোরি 60-70 বছর ধরে। এখন বিএনপি গঠিত হয়েছে 78-79 সালে। বিএনপি রাজনৈতিক অ্যাম্বিশন, ওখানে হিন্দুদের অংশগ্রহণ, মোটামুটি একটা অংশগ্রহণ আছে, কিন্তু প্রথম থেকেই ছিল, আছে। কিন্তু আমি বলতেছি যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা, আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তন করা এবং অন্যান্য অনেকগুলো সম্পর্কের জায়গাটা, আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তনের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি জড়িত, যে সেপারেট ইলেক্টোরেট বন্ধ হয়ে গেছে। 1954 সালে সেপারেট ইলেক্টোরেট বন্ধ হয়ে গেল। সেপারেট ইলেক্টোরেটের দাবি কিন্তু এখনকার হিন্দু নেতারা আবার সেপারেট ইলেক্টোরেটের দাবি করছে। আমার মনে হয় যে জনাব আলম, আমরা নিশ্চয়ই আপনার সাথে এই কথাগুলি বললে, আপনার যেহেতু জানাশোনা পড়াশোনা বেশি, আমরা অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো, কিন্তু আমি শুধু উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন, সেইটাকে এই 2 মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন? যে স্বস্তির জায়গাগুলি ফিরে আসতেছে, থাকতেছে, একই রকম আছে, বেশি আছে, কম আছে, ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোয়েশ্চেন, ইটস কাম টু হিস্টোরিক্যাল কোয়েশ্চেন, এটা আরো লং জার্নি কেন লং জার্নি। রাষ্ট্রের জায়গা থেকে নাগরিক আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে আপনারা ফিল করেন, যাতে তারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের, এবং তাদেরকে এখানে বসেই রাষ্ট্রের পলিসিতে সবগুলো ফাংশনারি যে ওনারা অংশগ্রহণ করবেন এবং ওনারা বাংলাদেশ রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ওনারা গড়ে তোলার ক্ষেত্রে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবেন।
আর আমরাও সেক্ষেত্রে ওনাদের সাথে কাজ করব, আমা- সবগুলো কমিউনিটির সাথে কাজ করব। কিন্তু যখন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ, মানে আমরা তো শুধু রাষ্ট্রে আর পেপার ওয়ার্কে বসবাস করি, তো আমরা বসবাস করি কমিউনিটির ভিতরে, আমরা Right. বসবাস করি পাশে প্রতিবেশের ভিতরে, আমার আমার প্রতিবেশী। আমার মনে জি। হয় যে আপনি বিষয়টি যথেষ্ট পরিষ্কার করেছেন, কিন্তু এটা আসলে আরেকটু চর্চা করার বিষয়। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের ফলে আপনি নানাভাবে অনেকে আপনাকে ভালো বলেছেন, কেউ কেউ আপনার সমালোচনা করেছেন। যে বিষয়টা নিয়ে আপনার অনেক বেশি সমালোচনা করেছেন সেটাকে একদম সহজ ভাষায় দেখলে আউট অফ কন্টেক্সট সেটাকে বাইর করা হয়েছে, এরকম যে পাকিস্তানের ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের একটা পার্থক্য রয়েছে, যায় না, উত্তর ভারতের ইসলামের সঙ্গে যায় না, সেরকম একটা পার্থক্যের জায়গা থেকে বলেছেন। আপনি দেখেছেন যে এইটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে। আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত ও নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতি রাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। আপনি আরো বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও পাওয়া যাবে না। আপনি জানমালের জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন, মানবাধিকারের আদিকোলকে প্রকাশ করার কথা বলছেন, মীমাংসা এখানকার কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি, সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন, সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে, বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভূ কিনা? না, এটা মূলত আমরা যখন আমরা তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট মানে অনুশীলন, এগুলোকে তো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে পড়লাইন আছে, হিস্টোরিক্যাল, কালচারাল, জিওলজিক্যাল। তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি, এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটা তো সাথে জাস্ট কোনো অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না, এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল বি দেয়ার ফর এ লং পিরিয়ড। ইট ইজ নট অ্যাবাউট শেখ ফ্যামিলি, ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ, ইট ইজ অ্যাবাউট অ্যান ইডিওলজি কল্ড মুজিববাদ এর ফ্রেমওয়ার্ক। তো ওখানে 72 সংবিধান থেকে 4 মূলনীতি ইনক্লুডেড। সো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফল্ট গুলো কি। বাংলাদেশে 1950 সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু করলেন, কনস্টিটিউশনাল, বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে। 9 বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাইতে। এবং সবাই জানে, পুরো দুনিয়া জানে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াইছে। এখন আমাকে বুঝতে হবে, এবং অনেকগুলো রাষ্ট্রে ইসলামী আইন, শরিয়ার প্রয়োগ আছে। এখন ওগুলো নিয়ে হচ্ছে যে পুরো দুনিয়াতে এক ধরনের প্রস্তাবনা আছে যে শরিয়ার সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গা থেকে, ওইটাই আমি জাস্ট একটা রিফ্লেকশন, লং হিস্টোরিক্যাল মানে হচ্ছে যে জার্নির একটা রিফ্লেকশন আমি বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে উপস্থাপন করছি। এবং বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে এটা আমাকে 100% মানুষ মানতে হবে, এটা আমি মনে করি না। বাট এই রিফ্লেকশনটা আমি মনে করি যে প্রতিফলিত হয়েছে যখনই জামাত ইলেকশনে দাঁড়াইছে, অন্য যারা ইলেকশনে দাঁড়াইছে, তখনই আপনারা দেখবেন যে এটা প্রতিফলিত হয়েছে যে আসলে বাংলাদেশ মানে শরিয়া চায় কিছু। তাহলে তো বোঝা যায়, মানে আরো অনেকগুলো। আপনি কি আসলে সেটা ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন? ধরা যাক জামাত 3টা সিট পেয়েছে বা 3% ভোট পেয়েছে, তার মানে বাংলাদেশের 3 ভাগ লোক শরিয়া চায়। আপনি কি ওই রকম সরল অ্যানালজিতে যেতে চান? না না, আমি ওইটা যাইতে চাই না। কিন্তু আমি যদি বলি যে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের শরিয়া চাইতো, ইসলামী একটা রাষ্ট্র চাইতো, যে রাষ্ট্রটা ইসলামী হয়ে উঠুক বা ইসলামী শরিয়া অনুযায়ী চলুক, তাহলে তারা কোনো না কোনো উপায়ে এটাকে এক্সপ্রেস করবে। ওকে, আমরা দেখেছি যে এটা এক্সপ্রেস তো হয় নাই, এবং এখানে যে এক্সপ্রেস হয় না এটা যেমন সত্য। আমার প্রথম আলো ইন্টারভিউতে একটা বিষয় নিয়ে আমার সাথে যেটা হয়েছে, যেটা আমি যেই বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র এজ রাষ্ট্র আকারে 71-এর পর থেকে ইসলাম এবং মুসলমান কমিউনিটি কোয়েশ্চেনটাও ডিল করতে পারে, তো গ্রিভেন্স তৈরি হয়েছে। বাবু এইটা সরি জনাব আলম, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে আপনি বলেছেন যে ইসলাম এবং মুসলমান এই কোশ্চেনটা ডিল করতে হয় না, কিন্তু আপনি কি সিরিয়াসলি মনে করেন? আমরা এটা নিয়ে নিশ্চয়ই পরে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আপনার সাথে কথা বলা আনন্দদায়ক। যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বা আওয়ামী লীগ বাংলাদেশে 15 বছর থাকা হিসাবে, বা আমি যদি ধরি 21 বছর 22 বছর টোটাল শাসন আমলে, তারা কি অন্য যে ইডিওলজিক্যাল প্রশ্নগুলি, মুক্তিযোদ্ধা চেতনা, 1971, সেগুলি কি তারা ডিল করতে পারছে? বামপন্থা, ডানপন্থা, কোনো কিছু কি তারা ডিল করতে পারছে? আওয়ামী লীগ যেমন পারে নাই, অন্য রাজনৈতিক দলগুলো কি পারছে? আপনি এইটার মীমাংসা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো, কিন্তু সেটা একটা
আলাদা আলোচনা, কারণ আমি অনেকগুলি প্রশ্ন নিয়ে বসে আছি, আপনাকে হয়তো অনেকগুলি প্রশ্ন করা হবে না, সেগুলো আলাদা আলোচনা। আমি শুধু একটা বলে রাখলাম। আর আমার কিছু মানে জনগণের জানতে চাওয়া কিছু পপুলার প্রশ্ন করতে হবে, সেই জন্য আমি একটু করে রাখি। আপনি এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছেন, আমরা যেটাকে ছাত্র জনতার আন্দোলন বলছি। আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে আসলে কত দিবেন, মানে অনেক বেশি দিবেন? সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে, সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে, সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল, আপনি সেই ভূমিকাটা আসলে কিভাবে দেখেন? সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম 3রা আগস্ট দুপুরে যেই বৈঠক হয়েছে, ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন, এটা একটা ভূমিকা। এছাড়া পরবর্তী 4 তারিখ সন্ধ্যায় কারফিউ জারি হয়েছে, বা 4 তারিখ 5 তারিখের ঘটনার সময় আমরা দেখছি যে একটা সেনানিবাস, ধরেন যদি কুমিল্লা বলি আর ঢাকা শহরের সাভারে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে। তো আমরা মনে করি না অ্যাজ হোল সেনাবাহিনী, আমি জানি না একটা কথা বলতে ইস্যু হবে, বাট অ্যাজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি, কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাইছে। এবং পরবর্তীতে 4 তারিখের পরে তো অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন, তারা এখনো আছেন, তারা যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু আন্দোলনকালীন সময়ে 3 তারিখ 4 তারিখে জনগণকে গুলি করার পক্ষে, তখন আসলে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড র্যাঙ্কের এবং লোয়ার র্যাঙ্কের যারা ছিলেন, আমি মনে করি যে ওরা জনগণের সাথে সংহতির জায়গাটা যথেষ্ট পরিমাণ অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছে। কিন্তু যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন, তো যখন ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে, তখন ওইটা হয়তো রিফ্লেক্টেড হয়েছে।